গুড মর্নিং এভরিবডি। একাদশ শ্রেণীর গত ক্লাসে আমি এই কোশ্চেন ব্যাংক থেকে, প্রশ্ন বিচিত্রা থেকে পরমাণু গঠনের উপরে অনেকগুলো কোশ্চেন আমি আলোচনা করেছিলাম। আজকের অবশিষ্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। তোমরা দেখো পরমাণু গঠন পেজ নাম্বার 351, পেজ নাম্বার 351। 31 দাগের কোশ্চেনটা দেখো। 31 দাগের কোশ্চেন, প্রচুর কোশ্চেন আছে, তার মধ্যে যে কোশ্চেনগুলো পড়তে পারে আমি সেইগুলো গুরুত্ব অনুযায়ী সেইগুলোই আমি আলোচনা করব। 31 দাগের কোশ্চেন বলেছে, সম্পূর্ণ আবর্তনের ফলে নিম্নোক্ত কোনটি সর্বাধিক শক্তির আলোক কণা? আলোক কণা মানে ফোটন। কোনটা আলোক কণা? অপশান এ বলেছে 300 ন্যানোমিটার, ল্যামডা ইকুয়াল টু, আরেকটা বলছে ল্যামডা ইকুয়াল টু 3 × 10⁸। সেকেন্ড ইনভার্স তরঙ্গ সংখ্যা বলছে 30 সেন্টিমিটার ইনভার্স, আর ই ইকুয়াল টু, এটা একটা স্ট্যান্ডার্ড মান একটা থাকে এর হচ্ছে অপশান এ হচ্ছে এর অ্যান্সার, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু 300 ন্যানোমিটার। 300 ন্যানোমিটার হলো ল্যামডা ইকুয়াল টু। এটা আছে 32 দাগে। 31 এটা হলো 32 হচ্ছে, দেখো সম্পূর্ণ আবর্তনের জন্য পঞ্চম বোর কক্ষে উৎপন্ন তরঙ্গের সংখ্যা, যেহেতু পঞ্চম বোর বলেছে তরঙ্গ সংখ্যাও 5টা হবে। ক্লিয়ার? চতুর্থ বলে 4টা হবে। তাহলে অপশান ডি উত্তর হচ্ছে অপশান ডি। 33 দাগের কোশ্চেনটা দেখো। 33 দাগের কোশ্চেন বলেছে, হাইড্রোজেনের আয়রন এনথালপি 13.6 ইভি। 13.6 ইভি মানে ইলেকট্রন ভোল্ট। তাহলে হিলিয়ামের আয়রন এনথালপি কত আছে? হিলিয়ামের প্রোটন সংখ্যা কত, মানে পারমাণবিক সংখ্যা কত? 2। আমরা লিখি না He2 4। তাহলে তারটা হবে, হিলিয়ামের ক্ষেত্রে হবে 8 × 2²। তার মানে 13.6 × 4 কত ইলেকট্রন ভোল্ট? 6 × 4 = 24, 4 হাতে 2, 4 × 3 = 12, 2 × 14, 4 × 4 = 5, 54.4 ইলেকট্রন ভোল্ট। কোন অপশানের সঙ্গে মিলছে? সি অপশানের সঙ্গে মিলছে। তাহলে এর অ্যান্সার হবে সি। ক্লিয়ার হলো? 34 আমরা করবো না, এই ধরনের কোশ্চেন পড়ে না। 35-এরটা করবো আমরা। 35 কি বলেছে দেখো। 35 বলছে, প্রদত্ত কোনটির ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য? আমরা জানি বোরের তত্ত্ব কখন প্রযোজ্য হয়? একটি মাত্র ইলেকট্রন আছে এইরকম পরমাণু বা আয়নের ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য হয়। এখানে লিথিয়ামের 3টা আছে, হবে না, অপশান এ হবে না। হিলিয়ামের 2টো আছে, হবে না। বেরিলিয়ামের 4টা আছে, হবে না। He+, He 2টো থাকে, প্লাস মানে একটা বেরিয়ে গেছে। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। ক্লিয়ার? এবারে 36 দেখে দেখো। 36 বলছে, বোর কক্ষে উপস্থিত ইলেকট্রনের গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত কত? এ দুটো সমান হয়, গতিশক্তি এবং স্থিতিশক্তি। ইলেকট্রন তো ঘূর্ণায়মান, তার তো কোনো স্থিতিশক্তি থাকবে না, যা থাকবে গতিশক্তি থাকবে। আর ইলেকট্রনের শক্তি আমরা কি জানি? E = -2π² m⁴ Z²/n², মাইনাস দিয়ে আসবে। তাহলে এখানে হবে অপশান এ, অর্থাৎ -1। অপশান এ -1, অপশান এ -1। ক্লিয়ার? এবার দেখো 37 দাগেরটা দেখো। 37 বলছে 37 বলছে, n-তম বোর কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = কত হয়? n × h/2π। তার মানে nh/π, এই 2π। তাহলে কোনটার সঙ্গে মিলছে?
অপশান এর সাথে মিলছে, অপশান এ। 38 দেখো 38 কি বলছে, কোন জোটটি আইসোটোন। আমরা আইসোটোন মানে কি বুঝি গো, যে সমস্ত পরমাণুতে নিউট্রন সংখ্যা সমান। তাহলে এই জোটগুলোর মধ্যে দেখো প্রথম অপশানে নিউট্রন আছে 3 - 1 2, হিলিয়ামের ক্ষেত্রে আছে 4 - 2 2। তাহলে একমাত্র এটাই হচ্ছে তোমার আইসোটোন। তাহলে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। এবার বলছে 39 কি বলছে, রাদারফোর্ডের পরীক্ষায় নিক্ষেপিত কণা মানে যে কণাটাকে দিয়ে রাদারফোর্ডের পরমাণু মডেলে সোনার পাতে নিক্ষেপ করা হয়েছিল, আলফা কণা। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমরা চলে যাবো ডি ব্রগলি অনুসারে ইলেকট্রনের দ্বৈত সত্তা, হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, এর উপরে আমরা আলোচনা করব। কোশ্চেন ব্যাংকে কি ধরনের কোশ্চেন আছে। দেখো কোশ্চেন নাম্বার 1 বলেছে 10 মিলিগ্রাম ভরের একটি বস্তুর বেগ 100 মিটার পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান। বস্তুটির সঙ্গে সম্পর্কিত ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এইটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই তো ভালো করে দেখো, আমরা কি জানি, ডি ব্রগলির সমীকরণ ল্যামডা ইজিক্যাল টু এইচ বাই কি হয়, এমভি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এবারে আমাকে বলছে দিব, এবারে এইচটা কত, এইচ এর মান কত, 6.627 ইন্টু 10⁻⁻, কত হবে? আচ্ছা আমি যদি মিটার আছে মানে এসআইতে আছে, 6.627 ইন্টু 10⁻⁻27 আর্গ হয়। তাকে যদি আমাকে তাহলে জুলে করতে হবে, 1 জুল সমান 10⁻, তাহলে এটা 34 হবে, তো 27 ছিল 34 হবে, ডিভাইডেড বাই এম। ভরটা কত বলেছে, 10 মিলিগ্রাম মানে কত, 10 বাই, আমি তাহলে মিলিগ্রামকে আমাকে কিসে নিয়ে আসতে হবে, কেজিতে নিয়ে আসতে হবে। তাহলে মিলিগ্রাম থেকে কেজিতে এলে কী করতে হবে, কতটা ভাগ করব, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, মানে 10⁻7 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা কেজি হবে। হ্যাঁ, আর ভি কত বলেছে, 100 মিটার পার সেকেন্ড। এইটাকে ক্যালকুলেশন করলে আমার দাঁড়াবে, এই যে -31 আছে, এইখান থেকে ক্যালকুলেশন করলে আমার আসবে 6.63 ইন্টু 10⁻31, মানে কোন অপশনের সঙ্গে মিলছে, বির সাথে মিলছে, তাই তো, অপশন বি। এবার বলছে 2 দাগে বলছে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ নিচের কোনটি দ্বারা প্রকাশ করা যায় না। আমরা জানি যে হাইসেনবার্গের অনিশ্চয়তা নীতি কি হয়, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। এইটা আমাকে বলেছে হাইসেনবার্গের অনিশ্চয়, এইটা দিয়ে প্রকাশ করা যাবে না। বাকি অপশানগুলোর মধ্যে কি আছে দেখো, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই, এটা তো হবে না, এটা তো সঠিক। আমি বলছি প্রকাশ করা যায় না। ডেল এক্স ইন্টু ডেল ভি দিয়ে প্রকাশ করা যেতে পারে, h/4 m পাই, কেননা ডেল ভি মানে হচ্ছে ভরবেগ এমভি, ভিটা রেখে এমটা নিচে ভাগ করে দেওয়া হয়েছে। ডেল ই ইন্টু ডেল টি h/4 পাই, এটাও হবে না। তাহলে ডেল এক্স ইন্টু এই অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার। তোমাদের আর যেটা লাগবে সেটা হচ্ছে, আমি বলছি আচ্ছা ওইটার অ্যান্সার কি আছে দেখো তো, হচ্ছে 2 দাগে ডি আছে, ঠিক বলছি, ডি।
এবার 5-এর দাগে চলে যাও। 5-এর দাগে বলছে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ মানে R0 = x, R1 প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ x হলে তৃতীয় বোর কক্ষের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সবসময় মনে রাখবে, সবসময় ডাবল হবে। 3টে বোর কক্ষ বলছে, চতুর্থ বলে তার ডাবল হতো, তাহলে তৃতীয় বলে তার ডাবল মানে কত হবে বলো? 6, তাহলে 6πx। তাহলে অপশানটা মিলছে আমার সির সাথে। কত সাথে? সি। ওই 6 দাগে কি বলেছে দেখো, ড্যাশ সমীকরণটি ডি ব্রগলি সমীকরণ নামে পরিচিত। কোনটা রে? E = mc² ল্যামডা = h/mv। এইটা বি, বি অপশান বি। এবার দেখো, যদি কোশ্চেন নাম্বার 7, যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয়, অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয়, তাহলে ওই অবস্থানগত অনিশ্চয়তা কোথায় গেল রে প্রশ্নটা? এই যে না, যদি একটি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা শূন্য হয় তাহলে ভরবেগের অনিশ্চয়তা, আমি বলছি তাহলে ভরবেগের অনিশ্চয়তা কত হবে? অবস্থানগত অনিশ্চয়তা শূন্য মানে, অবস্থানগত অনিশ্চয়তা শূন্য মানে কোনটা স্থির না গতিশীল? স্থির। যে স্থির তার বেগ নেই, তাহলে তার ভরবেগ হবে। তাহলে ∇x × ∇p > h/4π, তাহলে এখানে অসীম হয়ে যাবে, অসীম। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 7-এর দাগে ডি, 7-এর দাগের ডি। আর তোমাদের লাগবে না হচ্ছে 8-এরটা কি লাগবে তোমাদের মনে হচ্ছে? 9টা দেখো, একটি আলফা কণা ও একটি প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 2:1 হলে গতিবেগের অনুপাত কত হবে? শোনো, একটি আলফা কণা ও একটি প্রোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত 2:1 হলে গতিবেগের অনুপাত কত? বেচা আলফা কণার ভর কত? 4। কি আলফা কণার ভর 4, আর এর প্রোটনের ভর কত? 1। তাহলে এরা দ্বিগুণ হারে পরিবর্তিত হবে, 1:8। তাহলে অপশান 9 হচ্ছে বি। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য একটি ফোটনের ভরবেগ কত হবে? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ h/λ, h/λ হবে। মানে কোন অপশনের সঙ্গে মিলছে? অপশান এ। তাহলে আমরা ডি ব্রগলি থেকে কি কি কোশ্চেন পড়তে পারে আজকের এগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা ভালো করে ফলো করো। এরপরে আমরা চলে যাব পরবর্তী ক্লাসে আবার একটা পরমাণু গঠনের অংশ নিয়ে। ততক্ষণে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, কারণ তুমিও দেখবে, সবাই দেখবে।